আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 10 বছরের বেশি প্রধানমন্ত্রিত্ব নয়, ঐকমত্য কমিশনের প্রস্তাবে শর্ত সাপেক্ষে রাজি বিএনপি। রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান আলী রিয়াজের। এবার সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেফতার। কেএম নুরুল হুদাকে হেনস্থাকারী প্রধান আসামি সহ 3 জনের জামিন। উৎসাহ উদ্দীপনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কাউন্সিল অনুষ্ঠিত। সভাপতি রিফাত রশিদ, সাধারণ সম্পাদক হাসান ইনাম। জুলাই আন্দোলনের প্রেরণায় এগিয়ে যাওয়ার প্রত্যয়। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে। ধ্বংসাত্মক প্রভাব থেকে বাঁচতে জীবনধারা পরিবর্তনের তাগিদ প্রধান উপদেষ্টার। এবং নৈতিকতার প্রশ্ন ওঠায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আমিনুল গনিকে সরিয়ে দিল ট্রাইব্যুনাল। মামলা লড়বেন আমির হোসেন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, শর্ত সাপেক্ষে এমন প্রস্তাবে বিএনপি রাজি বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দলটির শর্ত হচ্ছে, সাংবিধানিক কাউন্সিল, এনসিসি বা এমন কোনো কমিটির মাধ্যমে কমানো যাবে না নির্বাহী বিভাগের ক্ষমতা। ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের দলের এই সিদ্ধান্তের কথা জানান। অন্যদিকে রাষ্ট্রের স্বার্থকে সবার উপরে রেখে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপে 6ষ্ঠ দিনের মতো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। আলোচনার শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সব দলের মতের ভিত্তিতে আগামী মাসের মধ্যেই জুলাই সনদ জাতির সামনে তুলে ধরতে চায় ঐকমত্য কমিশন। এজন্য সব দলকে ছাড় দেওয়ার তাগিদ দেন তিনি। রাষ্ট্রের স্বার্থ, জাতির স্বার্থকে ঊর্ধ্বে রেখে সকলে মিলে আমরা অগ্রসর হতে পারি, সেটা আপনারা বিবেচনা করবেন। এদিন রাষ্ট্রের মূলনীতি, সাংবিধানিক পদগুলোতে নিয়োগ এবং কোনো ব্যক্তির প্রধানমন্ত্রিত্বের মেয়াদ নিয়ে আলোচনা হয়। আলোচনায় নিজেদের অবস্থান তুলে ধরেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন এবং আজকের এই প্রস্তাবেও বিএনপি সহ কয়েকটা দল বাদে অধিকাংশ দলই এ ব্যাপারে ঐকমত পোষণ করেছেন। কয়েকটি দল জনগণের চাওয়ার সঙ্গে তাদের কোনো একাত্মতা নেই, বরং পুরনো যে ধারণাগুলো আছে সেই ধারণাগুলোর সঙ্গে তারা নিজেদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছেন। প্রধানমন্ত্রীর মেয়াদের প্রশ্নে যেটি ম্যাক্সিমাম রাজনৈতিক দলে আমরা একমত হয়েছি যে 10 বছর অন্তত বেশি নয়, 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে আমরা একমত। তবে এই জাতীয় সংস্থাগুলো, এনসিসি বা সাংবিধানিক নিয়োগ কমিটি, এই জাতীয় সংস্থাগুলো যদি দিয়ে নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করার যেখানে সম্ভাবনা থাকে এগুলো করা হয়, তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না। সভা শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, রাষ্ট্র পরিচালনার বিদ্যমান মূলনীতি অটুট রাখার বিষয়ে এখনও ঐকমত্য হয়নি। তবে নতুন 5 মূলনীতিতে অধিকাংশ দলের সম্মতি রয়েছে। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসির প্রস্তাব থেকে সরে এসে 7 সদস্য বিশিষ্ট সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি করার প্রস্তাব করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল ও 3 বাহিনী প্রধানের নিয়োগ ছাড়া এ কমিটি শুধু সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে। বিদ্যমান সংবিধানের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে 4 মূলনীতি, সেটা অব্যাহত বা অটুট রাখার বিষয়ে কয়েকটি দল মতামত দিয়েছে, সে বিষয়ে কয়েকটি দলের ভিন্ন মত আছে। ফলে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো ঐকমত্য তৈরি হয়নি। আগামী রোববার রাজনৈতিক দলগুলোর সাথে আবারও আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। গ্রেফতার করা হলো সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে। রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ। তার কমিশনের অধীনে অনুষ্ঠিত হয় বিগত জাতীয় সংসদ নির্বাচন। 2024 সালের 7 জানুয়ারির ওই বিতর্কিত নির্বাচন পরিচিতি পায় ডামি নির্বাচন হিসেবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাসখানেক পর পদত্যাগ করে কাজী হাবিবুল আউয়াল কমিশন। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সাহেব। জীবনটাও কিন্তু চ্যালেঞ্জ,
নির্বাচনও একটা চ্যালেঞ্জ। নির্বাচন যে কতটা চ্যালেঞ্জ তা দায়িত্বের শুরুতেই বুঝতে পেরেছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। জানুয়ারি মাসের 7 তারিখ রোজ রবিবার 300 আসনে দ্বাদশ জাতীয় সংসদ 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করে খেতাব পান আমি ডামি নির্বাচনের কারিগর হিসাবে। বিএনপি জামাত সহ বেশিরভাগ রাজনৈতিক দলের বয়কটেও নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে নিজ দলের নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার নতুন তত্ত্ব উদ্ভাবন করে আওয়ামী লীগ। এজন্য ডামি নির্বাচন হিসেবে ব্যাপকভাবে সমালোচিত হয় দ্বাদশ সংসদ নির্বাচন। নির্বাচন সেই অর্থে অন্তর্ভুক্তিমূলক হয়নি, প্রার্থীদের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে, দলের মধ্যে নয়। নির্বাচন স্থগিত বা বাতিল করে দেওয়ার মতো কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না। অবশ্য নির্বাচন নিয়ে কখনো অতৃপ্তি, কখনো বা সন্তুষ্টির বার্তা ছিল হাবিবুল আওয়ালের কণ্ঠে। সহযোগিতা পেয়েছিলাম বলে এটাকে বলা হয় যে সমন্বিত প্রয়াসের মাধ্যমে নির্বাচনটা দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়েছে। 2014 সালের নির্বাচনে বিএনপি সহ অনেক দলই অংশগ্রহণ করেনি, ফলে সেই নির্বাচনও 2024 সালের অনুরূপ অন্তর্ভুক্তিমূলক তথা ইনক্লুসিভ ছিল না। দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের হার নিয়ে বিতর্কের মধ্যে পড়েছিল হাবিবুল আওয়াল কমিশন। ভোটের দিন বেলা 3টা পর্যন্ত 27% ভোট পড়ার কথা বললেও 1 ঘন্টার ব্যবধানে ভোট পড়ার হার বাড়িয়ে 40% দেখায় কমিশন। অবশ্য ভোটের হার ঘোষণার সময় সিইসি কাজী হাবিবুল আওয়াল প্রথমে 28% ভোট পড়ার কথা বলে পরে তা সংশোধন করে 40%-এর কথা বলেন। সেখানে আমাদের উপর দায় এসে পড়তে পারে। নির্বাচন নিয়ে বারবার রাজনৈতিক সমঝোতার কথা বললেও বরফ গলেনি তার আহ্বানে। শুরু থেকেই তার নেতৃত্বে নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করে বিএনপি জামাত। তবে 24-এর নির্বাচনে অংশ নিলে বিএনপি ভালো করতে বলে মনে করতেন তিনি। আমরা প্রথম থেকেই তাদেরকে আহ্বান জানাচ্ছিলাম যে আপনারা অংশগ্রহণ করুন, আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, তারা সাড়া দেননি। তার মেয়াদে ভোট ডাকাতির অভিযোগে গাইবান্ধায় সংসদীয় উপনির্বাচন বাতিল নজির তৈরি হলেও আরপিও সংশোধন করে কমিশনের ক্ষমতা খর্বের অভিযোগ ওঠে আওয়াল কমিশনের বিরুদ্ধে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাসখানেক পর মেয়াদের 2.5 বছরের মাথায় পদত্যাগ করে কাজী হাবিবুল আওয়াল কমিশন। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। বুধবার রাজধানীর মগবাজার থেকে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করে সাবেক সিইসি হাবিবুল আওয়ালকে। মামলার অভিযোগে যেটা উল্লেখ আছে যে 2024 সালের নির্বাচনে তিনি সকল দল অর্থাৎ বিএনপি সহ অন্যান্য দলের নির্বাচনে অংশগ্রহণ না করা এবং সেক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে না পারায় এবং শুধুমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থিত যে ডামি ক্যান্ডিডেট এবং জাতীয় পার্টি এদের দিয়ে নির্বাচন করা, এমনকি নির্বাচনের দিনে ভোটের পরিসংখ্যান নিয়ে দ্বিচারিতা করা, অর্থাৎ ভোটের পরিসংখ্যানগত যে বিশ্লেষণ সেটাই পরবর্তীতে মিথ্যা বানোয়ার তথ্য দেওয়া এবং তৎপরবর্তী যেটা যে সাংবিধানিক পথে থেকে সংবিধান লঙ্ঘন করে এবং আচরণবিধি লঙ্ঘন করে যে ভোটার যারা নির্বাচনে জয়ী হয়েছে মর্মে গেজেট প্রকাশ করা, এই ধরনের একটি ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা হয়। প্রহসনে নির্বাচন করার অভিযোগ এনে সাবেক 3 সিইসি সহ 24 জনের বিরুদ্ধে গত রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে হেনস্থার ঘটনায় গ্রেফতার উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ হানিফের জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ এই আদেশ দেন। এদিন মামলার আরও 2 আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। তারা হলেন মামলার প্রধান আসামি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা মোজাম্মেল হক ঢালি ও উত্তরা পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাইয়ুম। মব জাস্টিসের নামে বিশৃঙ্খলাকারীদের কঠোর হাতে দমন করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, বিএনপি মবের বিপক্ষে, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই। এদিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই অভ্যুত্থানে আহত কয়েকজনকে চিকিৎসা সহায়তা প্রদান করতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট আয়োজনের কোনো সুযোগ নেই।
বিডিআর বিদ্রোহের নামে ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যার সাথে জড়িত শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। এ সময় রিজভী আহমেদ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান। যারা আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে ইশরাকের নির্বাচনী প্রচারণার সময় কারণ বাজারে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছিল, তারা কারা? এই মব রানী, মাস্টার মাইন্ডের রানী শেখ হাসিনা সেদিন কর্ণপাত করে। সরকার আইন শৃঙ্খলা দেখবে, কোন পার্টির রং দেখবে না। কে ক্ষমতাশালী ব্যক্তি, কে ক্ষমতাশালী নয়, কে ধনী, কে নির্ধন, এটা বিবেচনা করবে না। করবে কে অপরাধ করছে, সেই অপরাধীকে চিহ্নিত করে তাকে আইনের আওতায় বিচার করবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় মানুষ এই আইনের শাসনটুকু প্রত্যাশা করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কাউন্সিল, তাই উৎসাহ উদ্দীপনা আর শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে দিনভর জমজমাট কেন্দ্রীয় কার্যালয়। কাউন্সিলের মাধ্যমে এলো নতুন নেতৃত্ব। ভোটে সভাপতি নির্বাচিত হন রিফাত রশিদ আর সাধারণ সম্পাদক হয়েছেন হাসান ইনাম। এ সময় জুলাই আন্দোলনের প্রেরণায় সামনে এগিয়ে প্রত্যয় ব্যক্ত করেন তরুণ নেতারা। বিস্তারিত মাছরুল হক মুহাজিরের রিপোর্টে। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এক সংগঠনের নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের ডাকেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দলমত নির্বিশেষে সবাই নেমে আসেন রাজপথে। তবে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন হওয়ার পর অনেকটাই অভিভাবক শূন্য হয়ে যায় সংগঠনটি। ঢাকা সহ দেশের নানা প্রান্ত থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে আসে নানা অনিয়মের অভিযোগ। তাই তো সংগঠনকে ঢেলে সাজাতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো কাউন্সিল। প্রত্যেকের সরব উপস্থিতিতে জমজমাট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়। ভোটাররা ভোট দিয়ে নির্বাচিত করেন নতুন নেতৃত্ব। এ সময় অনলাইনে ভোট দেন সাবেক আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার। পরে ঘোষণা করা হয় নবনির্বাচিতদের নাম। কেন্দ্রীয় কাউন্সিলের নির্বাচিত যারা হয়েছে, সভাপতি রশিদুল ইসলাম ওরফে রিফাত রশিদ, সাধারণ সম্পাদক পদে 23টি ভোটের মধ্যে 10 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ ইনামুল হাসান ওরফে হাসান ইনাম। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মইনুল ইসলাম। মুখপাত্র পদে নির্বাচিত হয়েছেন সিনথিয়া জাহিন আয়েশা। এ সময় নবনির্বাচিত সভাপতি রিফাত রশিদ জানান, সংগঠনের নাম ব্যবহার করে সব ধরনের দুর্নীতি, চাঁদাবাজি প্রতিহত করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে কোনো প্রকার চাঁদাবাজি, দুর্নীতি বা কোনো প্রকার অনিয়ম করার ন্যূনতম সুযোগ আমরা দেব না। এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করছি। দ্রুতই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও জানান দলটির নেতারা। ধন্যবাদ সবাইকে। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। নৈতিকতার প্রশ্ন ওঠায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আমিনুল গনি টিটুকে সরিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার পরিবর্তে মামলা লড়বেন আইনজীবী আমির হোসেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানির জন্য ২রা জুলাই পরবর্তী দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। মিজান শাহজাহানের রিপোর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামির অনুপস্থিতিতে মামলা পরিচালনার জন্য বিবাদী পক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ দেওয়ার রেওয়াজ নেই। তবে বিচারের স্বচ্ছতার স্বার্থে পলাতক শেখ হাসিনার পক্ষে আমিনুল গনি টিটুকে নিয়োগ দেয় রাষ্ট্র। নিয়োগ দেওয়ার পরেই বিতর্ক শুরু হয় এই সিনিয়র আইনজীবীকে ঘিরে। ৫ আগস্ট শেখ হাসিনার ফাঁসি দাবি করে ফেসবুকে পোস্ট দেন টিটু। এ অবস্থায় শেখ হাসিনার পক্ষে তিনি কিভাবে আইনি লড়াই অবতীর্ণ হবেন এমন সমালোচনা চলতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশেষে তাকে সরিয়ে দিয়ে বিষয়টি নিষ্পত্তি করলেন ট্রাইব্যুনাল। ওটি আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল, আর এটা পেশাগত। আমি আমার দিক থেকে আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখি না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই জিনিসটা প্রমাণ করবার একটা সুযোগ আমার ছিল। আজকে হিয়ারিংটা হলো, এটা প্রমাণ করবার সুযোগ ছিল যে আমি আইনজীবী হিসেবে কতটা ক্লায়েন্টের স্বার্থ সংরক্ষণ করি। সবকিছু বিবেচনা করলে আমার প্রত্যাহার করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। কিছুটা।
ফোন আলাপে আদালত অবমাননার অভিযোগে শেখ হাসিনা ও গাইবান্ধার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে মামলা হয়। এই মামলায় আসামিদের ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়, কিন্তু আসামিরা হাজির হননি। এমিকাস কিউরি AY মশিউজ্জামানের আবেদন মঞ্জুর করে এ মামলার পরবর্তী শুনানির জন্য 2 জুলাই দিন ঠিক করেন আদালত। অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসেবে এঙ্গেজ করেছে এবং এই মামলায় পরবর্তী প্রসিকিউশন এবং স্টেট ডিফেন্স এবং এমিকাস কিউরি 3 জনের পক্ষ থেকেই পরবর্তী শুনানি 2 জুলাই 2025। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও শেখ হাসিনা ও গাইবান্ধার অপর অভিযুক্ত শাকিল আলম বুলবুল হাজির না হয় আসামিদের সাজা হবে বলে আশা করছে প্রসিকিউশন। আদালত অবমাননার অভিযোগ প্রমাণিত হলে আসামিদের 1 বছর কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা হতে পারে। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় দেশের জীববৈচিত্র্য ধ্বংসের মুখে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় তিনি একথা বলেন। প্লাস্টিকের ধ্বংসাত্মক প্রভাব থেকে বাঁচতে জীবনধারা পরিবর্তনের তাগিদ দেন প্রধান উপদেষ্টা। পরিবেশ রক্ষায় ওয়ান টাইম প্লাস্টিক বর্জনের আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। সম্মানিত সুধীবৃন্দ, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার এই আয়োজন বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। অনুষ্ঠানে 31 প্রতিষ্ঠান ও ব্যক্তিকে পুরস্কৃত করা হয়। আমি পরিবেশ মেলা, বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ অভিযান 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, প্লাস্টিকের জন্ম আছে কিন্তু ধ্বংস নেই। এতে নদ নদী জলাশয় নষ্ট হয়ে জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। বর্তমানে মাইক্রোপ্লাস্টিক নিয়ে শিশু জন্ম নিচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। প্লাস্টিক এমন জিনিসে দাঁড়িয়ে গেছে যে ক্রমাগত হুঙ্কার দিচ্ছে, হয় আমরা থাকবো না হয় তোমরা থাকবে। আমাদের দেশেই নদী নালা, খালবিল, কৃষি জমি, গ্রাম ও নগরের আনাচে কানাচে পলিথিন আর প্লাস্টিকের ছড়াছড়ি। কোনো কোনো নদীর নিচে তলদেশে 7-8 ফুট প্লাস্টিকের আস্তরণ পড়ে গেছে। আমরা যদি আমাদের লাইফস্টাইল পরিবর্তন না করি, এই যুদ্ধে সামগ্রিকভাবে মানুষের পরাজয় অবধারিত, এর থেকে মুক্তি নাই। পরিবেশ রক্ষা নিজের নয় বরং সরকারের দায়িত্ব বলে নাগরিকরা এর দায় এড়িয়ে যান বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিবেশের দায়িত্ব সরকারের উপরে তুলে দিয়ে নাগরিকরা পায়ের উপর পা তুলে নিজেদেরকে নির্ভর মনে করলে তবে পরিবেশের আর রক্ষা নাই। পরিবেশের প্রথম সবক হচ্ছে আমার পরিবেশ আমাকে রক্ষা করতে হবে, আর কেউ এসে রক্ষা করে দিয়ে যাবে না। পরিবেশ রক্ষায় ওয়ান টাইম প্লাস্টিক বর্জনের আহ্বান জানান তিনি। প্রয়োজনে সপ্তাহে 1 দিন প্লাস্টিক ব্যবহার না করার অভ্যাস গড়ে তোলার পরামর্শ তার। প্লাস্টিক দূষণ কমিয়ে আনার অন্যতম উপায় হলো যতটা সম্ভব এটা বর্জন করা। গোড়াতে যদি আমরা উৎপাদনটাই বন্ধ করতে পারি তাহলে আর বর্জনের প্রশ্ন আমাদের আর থাকে না। আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করছি। পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জনে তরুণদের আরো সক্রিয় এবং সব নাগরিককে সচেতনতার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। যারা বয়সের যত তরুণ তারা তত সিরিয়াসলি বিষয়টাকে দেখে। আমরা যারা বয়স্ক হয়ে গেছি আমাদের কোনো গ্রাহ্য হয় না। অনুষ্ঠান শেষে একটি সোনালু গাছ লাগিয়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইয়াসিন রানা, ATN বাংলা, ঢাকা। সরকার চেষ্টা করেও দুর্নীতি আর মাদকের বিস্তার বন্ধ করতে পারছে না বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি অভিযোগ করেন, ভারত ও মিয়ানমার থেকে মাদক বাংলাদেশে পাচার হচ্ছে। বিজিবির অনেকেই টাকা খেয়ে তা ছেড়ে দিচ্ছে। এই অপরাধে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। শুধু মাদক পাচারকারী নয়, গডফাদারদেরও ধরার নির্দেশ দেন উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির স্বপল। জিনিস আমরা কন্ট্রোলে আনতে পারি নাই, একটা হলো মাদক আর একটা হলো দুর্নীতি। অন্তর্বর্তী সরকারের 10 মাস পর স্বরাষ্ট্র উপদেষ্টার এমন সরল স্বীকারোক্তি। তিনি বলেন, ভারত ও মিয়ানমার থেকে মাদকের চালান আসছে। বিজিবির অনেকেই টাকা খেয়ে তা ছেড়ে দিচ্ছেন, ফলে মাদকের বিস্তার বন্ধ করা যাচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর কেউ কেউ এর সাথে জড়িয়ে পড়ছেন। ইন্ডিয়া যে ছোট ছোট ইন্ডাস্ট্রি করে তুলছে, কটেজ ইন্ডাস্ট্রি, যেই ফেন্সি ডিলটা আমাদের দেশে আসে ওই ফেন্সি ডিলটা কিন্তু ওরা খায় না। এটা শুধু আমাদের দেশে পাচার করার জন্য কিন্তু এই ফেন্সি ডিলটা ওরা তৈরি করে থাকে।
এটা ওরা বললে, আমরা যে সময় বলি সেই সময় ওরা অস্বীকার করে। মিয়ানমার থেকে ওই এলাকা দিয়া কিন্তু ইয়াবা বেশি আসছে, অন্য দেশের একটা এই বাহিনী হয় তারা কিন্তু পুরা নির্ভর করতেছে এইটার উপরেই। বদি সাপ, হ্যাঁ বদি, এরকম ধরনের অনেক বদি হয়ে গেছে, এখন অনেক বদি হয়ে গেছে। বিজিবি সৈনিকদের অ্যাড্রেস করার সময় সবসময় বলতাম, তোরা যদি একটা এই ছেড়ে দিয়ে কি বলে এই ফেন্সিডিল হয়তো 100-200 টাকা করে পাচ্ছ, বাট এই ফেন্সিডিল তোমার ছেলে মেয়ে বা তোমার কোনো আত্মীয় স্বজন খাবে, তুমি সেই সময় টের পাইবা যে তুমি কি অন্যায় করছো। মাদক বিরোধী অভিযান জোরদার করার নির্দেশ দেন তিনি। বলেন, বড় বড় চোরাকারবারিদেরও ধরতে হবে। তারা ক্যারি করতেছে, আর যারা আছে কি জানি বলে গডফাদার, তারা কিন্তু আবার ওই হোটেল ইন্টারকনে বয়ে রয়েছে, এটা আবার আমগোর সাথে চা খেয়ে থাকে, এরা আবার দেখুন আমগোর সাথে ঘোরাফেরা করে। আমি এই জন্য বলছি যে এক ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রপার অ্যাকশন নিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে জড়িত করতে পারবে একজন একেবারে উচ্চ পদে এক অফিসারকে আমরা অলরেডি কিন্তু ক্লোজ করছি। মোস্ট প্রবাবলি কিছুদিনের মধ্যে সে কাশিমপুর অথবা ঢুকে যাবে, কেরানীগঞ্জ এক জায়গায় ঢুকবে, তার জায়গা ওখানে হবে। এদিন ভালো কাজের স্বীকৃতি হিসেবে 32টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে আর্থিক সহায়তা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। পিলখানায় বিডিআর বিদ্রোহের সাথে রাজনৈতিক দলের নেতারা জড়িত ছিলেন বলে জানিয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। সকালে সংবাদ সম্মেলনে কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান বলেন, সময় মতো তাদের নাম প্রকাশ করা হবে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সত্য উদ্ঘাটনের লক্ষ্যে শেখ হাসিনা সহ 14 জনকে সাক্ষী দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা যেসব দেশে আছেন সেখানকার দূতাবাস অথবা অনলাইনে তাদের বক্তব্য দিতে পারবেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। তথ্য উপাত্ত হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, মানুষ মরে গেছে, বিদেশে চলে গেছে। প্রায় 16 বছর আগে পিলখানা সদর দপ্তরে ঘটে যাওয়া বিডিআর হত্যাকাণ্ডের তথ্য উদ্ঘাটনে কিছু জটিলতা সৃষ্টি হয়েছে জানিয়ে স্বাধীন তদন্ত কমিশনের সংবাদ সম্মেলনে বলা হয়, ইতোমধ্যে বহু আলামত নষ্ট ও সাক্ষীর মৃত্যু হয়েছে। এরপরও তদন্ত কাজ এগিয়ে যাচ্ছে জানিয়ে কমিশনের সভাপতি বলেন, সাবেক প্রধানমন্ত্রী সহ 14 জনের সাক্ষ্য গ্রহণের চেষ্টা চলছে। 2 জন পালিয়ে থাকা রাজনীতিবিদ তারা ওয়েবসাইটের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে তাদের সাক্ষ্য দিয়েছেন। বাকিগুলো আমরা এম্বাসিতে যদি যেতে পারি তাহলে আমরা সেই যেখানে তারা আছেন সেই এম্বাসির কর্মকর্তাদেরকে অনুরোধ জানাবো, তাদেরকে হয় লিখিত বক্তব্য তাদের আমাদের কাছে উপস্থাপন করুক, কিংবা তাদেরকে অনলাইন করলে আমরা তাদের সঙ্গে কথা বলব। বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ড তদন্তে গঠিত বিগত 2 কমিটি প্রভাবিত ছিল জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, নৃশংস ওই ঘটনার সাথে রাজনৈতিক নেতারা জড়িত ছিলেন। আমাদের আগে 2টা তদন্ত কমিশন তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য জঙ্গিবাদকে আনার চেষ্টা করা হয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত এইরকম তথ্য আমরা পেয়েছি, এর বাইরে আমরা এই মুহূর্তে বলতে চাচ্ছি না। আপনারা অপেক্ষা করেন, এরপরে তদন্ত যখন ফাইনালি আমরা প্রকাশ করব তখন আপনারা জানতে পারবেন। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ইতিমধ্যে যেসব বিচার সম্পন্ন হয়েছে বা যে মামলা বিচারাধীন রয়েছে, সংবাদ সম্মেলনে এ নিয়ে কোনো মন্তব্য করেনি কমিশন। সৈয়দ রিয়াজ, ATN বাংলা, ঢাকা। এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খানকে অপসারণ করা না হলে আগামী 28 জুন থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা বাদে সম্পূর্ণ শাটডাউন কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আগারগাঁওয়ে এনবিআর ভবনে এক ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি দেওয়া হয়। সে সাথে সারা দেশের এনবিআর কর্মকর্তা কর্মচারীরা মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করবে বলেও জানানো হয়। তবে এই আন্দোলনকে সম্পূর্ণ অযৌক্তিক আখ্যা দিয়ে আওয়ামী লীগের সুবিধাভোগী কিছু ব্যবসায়ী ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের। ইয়াসিন রানার আরেকটি রিপোর্ট। এনবিআর বিভক্তি অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের পর থেকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলন করছে সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। তাদের আন্দোলনকে সরকারের কাছে ভুলভাবে উপস্থাপনের অভিযোগ করেন তারা। এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা না হলে মার্চ টু এনবিআর কর্মসূচিরও ঘোষণা দেয় ঐক্য পরিষদ। দেশ ও রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে আগামী 27 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অপসারণ করা না হলে আগামী 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরের লাগাতার শাটডাউন কর্মসূচি চলবে। সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে মার্চ টু এনবিআর
পালিত হবে। দাবি মানার আগে অর্থ উপদেষ্টার সাথে আলোচনাও প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। বর্তমানে ধারাবাহিকভাবে যে অচল অবস্থা তৈরি করা হয়েছে ইচ্ছাকৃতভাবে এনবিআর চেয়ারম্যানের অপসারণ ব্যতীত আমাদের এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তথা সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী মনে করে আলোচনার কোনো সুযোগ নাই। এ বিষয়ে সচিবালয়ে এক ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, এনবিআর এর আন্দোলন সম্পূর্ণ অযৌক্তিক। এনবিআর তো আমরা রিফর্ম করছি কেন? এনবিআর এর ভেতরে আপনার অনেক রকম ইস্যু আছে, ডিসক্রিপেন্সি, অ্যাকাউন্টেবিলিটি নাই, ট্রান্সপারেন্সি নাই, তাই না? অতএব এইখানে বেশিরভাগ আগের সরকারের সময় কিছু সংখ্যক ব্যবসায়ী তারাই কিন্তু বেনিফিট, ভালো যারা লেভেল প্লেইং ফিল্ড তারা কিন্তু ওদের ধারে কাছে যেতে পারতো না। অতএব তাদের ব্যাপার হচ্ছে এটা আমি একটা অনুমান করে বলছি যে এখানে কিছু স্বার্থ আছে, না হলে হঠাৎ করে ওদের ক্যারিয়ার টেরিয়ার নিয়ে এত চলে গেল, অন্য যদি কিছু ইসে না থাকে, এটা হলো আমার অনুমান, এটা ব্যবসাতে আমি দোষ দিচ্ছি না। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান না হলে চাকুরি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। গেল 16 বছরের অপশাসনের কারণে দেশের যা ক্ষতি হয়েছে তা বিবেচনায় নিয়ে পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণের তাগিদ দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ইকোনমিক রিপোর্টার্স ফোরামে প্রতিযোগিতামূলক সবুজ অর্থনীতিতে অটোমোবাইল খাতের অবদান নিয়ে আয়োজিত সেমিনারে বাণিজ্য উপদেষ্টা জানান, আগের সরকার অপ্রয়োজনীয় খাতে বিনিয়োগ করেছে, ঋণ করে প্রকল্পের যৌক্তিক ব্যয়ের চেয়ে বহুগুণ বেশি খরচ করা হয়েছে। এসব সংস্কারে কার্যকর নীতি নির্ধারণের প্রয়োজনীয়তার কথা জানান সরকারের এই উপদেষ্টা। এবার আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতির পর এর সফলতা ও ব্যর্থতা নিয়ে ইরান ইসরায়েলের মধ্যে চলছে বাক বিতণ্ডা। পাল্টাপাল্টি আক্রমণের হুমকিও দিচ্ছে দেশ দুটি। ইসরায়েল আবারও হামলা করলে যে কোনো মুহূর্তে ট্রিগার টানতে প্রস্তুত ইরান। হামলা পাল্টা হামলা বন্ধ হল ইসরায়েল যুক্তরাষ্ট্র জোট এবং ইরান দুপক্ষই একে নিজেদের বিজয় দাবি করছে। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ইরানের যেসব পারমাণবিক সাইটগুলোতে আমেরিকা হামলা চালিয়েছে তাতে খুব একটা ক্ষতি হয়নি। জহিদুল আলমের রিপোর্ট। অবশেষে শান্তির সুবাতাস পেল বিশ্ব। ইরানের সাথে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় এখন শান্ত ইরান ও ইসরায়েলের আকাশ। তবে বাইরে খুব একটা প্রকাশ না হলেও এখনো টালমাটাল ইসরায়েল যুক্তরাষ্ট্র। কেননা ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি পারমাণবিক সাইট ফার্দো, নাতানজ, ইস্পাহান ধ্বংস হয়েছে এমন দাবি পুরোপুরি সঠিক নয় বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা। তবে তাদের এই প্রতিবেদন ত্রুটিপূর্ণ বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়া মধ্যপ্রাচ্যে সরাসরি মার্কিন হামলাকে অযৌক্তিক মনে করছে বেশিরভাগ আমেরিকান। একই সাথে ইরানের সাথে সংঘাতকে অমূলক বলে মনে করেন সাধারণ ইসরায়েলিরা। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবারের লড়াইয়ে কৌশলগতভাবে ইরানের এগিয়ে থাকা। ইসরায়েলের প্রতিটি হামলার জবাব দিয়েছে ইরান। একই সাথে আমেরিকার সরাসরি হামলার জবাবে তারা মার্কিন সেনা শিবিরে ক্ষেপণাস্ত্র ছুড়ে হুঁশিয়ারিও দিয়েছে। এতে কাঁপন ধরেছে বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্রটির বুকেও। তবে ইসরায়েল আমেরিকার যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার দৈন্যতাও ফুটে উঠেছে। দেশটি হারিয়েছে অন্তত 14 জন বিজ্ঞানী এবং 20 জনের বেশি শীর্ষ সামরিক নেতা। এখনও প্রাণনাশের ঝুঁকিতে রয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ ব্যক্তিরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতায় শেষ পর্যন্ত হামলা বন্ধে দুদেশ রাজি হলেও আদৌ এই সংঘাতের বিরতি নাকি বড় আঘাতের আগে নিজেদের গুছিয়ে নিতে কালক্ষেপণ। জাহিদুল আলম, এটিএন বাংলা। অনুষ্ঠিত হলো কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের গ্রাজুয়েশন সেরেমনি 2025 এবং 20 বছর পূর্তি অনুষ্ঠান। রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে কানাডার হাই কমিশনার অজিত সিং। আরও উপস্থিত ছিলেন ফিলিস্তিনের হেড অব মিশন ইউসুফ এস.ওয়াই রমাদান। কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের গ্রাজুয়েটরা বিশ্বের বিভিন্ন দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে সুনামের সাথে পড়ালেখা করছে।
স্কুলের মাধ্যমে বাংলাদেশ ও কানাডার সাথে শিক্ষাগত সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে বলে অনুষ্ঠানে জানান আয়োজকরা। এতে দ্বিতীয় কুইন এলিজাবেথ লেফটেন্যান্ট গভর্নর অ্যাওয়ার্ড দেওয়া হয়। এবার খেলার খবর। কলম্বো টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় ভালো করতে পারেনি টস জয়ী বাংলাদেশ, এমনকি কোনো 50ও করতে পারেনি তারা। তবে আলোর স্বল্পতায় আগে ভাগেই খেলা বন্ধ হয়ে গেলে অল আউট হয়নি টাইগাররা। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 8 উইকেটে 220 রান। পরাগারমানের রিপোর্ট। প্রথম টেস্টের 2 ইনিংসেই দুর্দান্ত খেলেছিলেন বাংলাদেশের ব্যাটাররা। গল থেকে সেই ফর্ম কলম্বোয় আনতে ব্যর্থ হলেন টাইগাররা। তাতে প্রথম সেশনেই 2 উইকেট, দ্বিতীয় তৃতীয় সেশনে 3টি করে উইকেট হারায় সফরকারীরা। তবু প্রথম দিন শেষে কোনো মতে 200 রানের গণ্ডি পার হয় বাংলাদেশ। ব্যর্থতার শুরু এনামুল হক বিজয়কে দিয়েই। গল টেস্টের মতোই আস্থার প্রতিদ্বন্দ্বিতা ব্যর্থ তিনি। রানের খাতা খোলার আগেই সাজ করে ফেরেন। সাদমান মমিনুলের জুটিকেও 38 রানের বেশি জমতে দেননি লঙ্কান বোলাররা। 2 উইকেটে 72 রানের পুঁজিতে লাঞ্চ বিরতিতে যায় টাইগাররা। বিরতি থেকে ফিরে আগের ম্যাচের জোড়া সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্তর উইকেট তুলে নেন বিশ্ব ফার্নান্ডো। গলের মতে দুর্দান্ত ছিলেন সাদমান ইসলাম, কিন্তু তাকে থামিয়ে দেন থারিন্দু রত্নায়েকে। এরপর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। প্রায় 1.5 ঘন্টা পর খেলা শুরু হলে মুশফিক লিটনের ব্যাটে বিপর্যয় কাটানোর চেষ্টা ছিল টাইগারদের। 67 রানের জুটি গড়ে 34 রান করে আউট হন লিটন। মুশফিক 35 আর মিরাজের 31 রানও খুব একটা ভরসা হতে পারেনি টাইগার শিবিরে। শেষ বিকেলে নাইম হাসান ও তাইজুল ইসলামের ব্যাটে 200 রানের গণ্ডি পার হয় বাংলাদেশ। তবে টাইগারদের প্রথম ইনিংস দ্বিতীয় দিনে নিয়ে যাওয়ার কৃতিত্ব আলোর স্বল্পতার। দিন শেষে 8 উইকেট হারানো বাংলাদেশের সংগ্রহ 220 রান। তাইজুল 9 এবং ইবাদত 5 রানে অপরাজিত আছেন। পরাগারমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। 10 বছরের বেশি প্রধানমন্ত্রিত্ব নয়, ঐকমত্য কমিশনের প্রস্তাবে শর্ত সাপেক্ষে রাজি বিএনপি। রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান আলী রিয়াজের। এবার সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেফতার। কেএম নুরুল হুদাকে হেনস্থাকারী প্রধান আসামির সহ 3 জনের জামিন। উৎসাহ উদ্দীপনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কাউন্সিল অনুষ্ঠিত। সভাপতি রিফাত রশিদ, সাধারণ সম্পাদক হাসান ইনাম। জুলাই আন্দোলনের প্রেরণায় এগিয়ে যাওয়ার প্রত্যয়। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে। ধ্বংসাত্মক প্রভাব থেকে বাঁচতে জীবনধারা পরিবর্তনের তাগিদ প্রধান উপদেষ্টা। এবং নৈতিকতার প্রশ্ন ওঠায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আমিনুল গনিকে সরিয়ে দিল ট্রাইব্যুনাল। মামলা লড়বেন আমির হোসেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।